আচ্ছা, ছোটবেলায় ১ টাকায় ৪টা লজেন্স খেয়েছো কে বলো তো? নিশ্চয়ই তোমরা অনেকে রিলেট করতে পারছো যে ছোটবেলায় আমরা ১ টাকায় ৩টা ডিফারেন্ট কালারের লাল, হলুদ, সবুজ ৪টা চকলেট খেতে পারতাম। কিন্তু যদি আমরা এখনের কথা চিন্তা করি, তাহলে আমাদের এখন একটা চকলেট খেতে গেলে মিনিমাম ২ টাকা খরচ করা লাগে। তাহলে আমাদের ছোটবেলা থেকে আজকে পর্যন্ত সময়ে এই যে ১ টাকায় ৪টা চকলেট থেকে ২ টাকায় একটা চকলেট, এই যে অর্থের মূল্যের যে পরিবর্তন, এটাকেই আমরা বলছি অর্থের সময় মূল্য। তো কী অবস্থা সবার? পাশ করি ফাইন্যান্স অ্যান্ড তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। তো চলো দেরি না করে আমাদের আজকের পড়াশোনায় চলে আসি। আজকে আমরা পড়ব ফিনান্স প্রথম পত্রের ৩য় অধ্যায় অর্থের সময় মূল্য। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে চলে আসি। আচ্ছা, অর্থের সময় মূল্য সেটা বলতে কি বোঝায় সেটা তো আমরা জানলাম। এবার দেখি এই অর্থের সময় মূল্যের কারণটা কি। মনে করো তোমার কাছে আজকে ৫০০ টাকা আছে, তুমি এটা একটা ব্যাংকে ডিপোজিট করবে। ব্যাংক তোমাকে 10% হারে সুদ দেবে। তাহলে ১ বছর পরে তুমি কয় টাকা পাবা? তোমার মূলধন হচ্ছে ৫০০ আর তোমার সুদ পাবা হচ্ছে ৫০০ টাকার 10% ৫০ টাকা। তাহলে তুমি মোট পাবা ৫৫০ টাকা। তাহলে এই যে ৫০ টাকার ডিফারেন্স অর্থাৎ অর্থের যে মূল্যের পরিবর্তন হলো, এটার মূল কারণ কি? এটার কারণ হচ্ছে ব্যাংক তোমাকে 10% ইন্টারেস্ট অফার করতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট রেট। দেখো আমাদের অ্যান্টিবায়োটিক্সে অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে আমাদের সুদের হার। এবার মনে করো তোমার হাতে রাতে ১ ঘন্টায় সময় আছে। এই ১ ঘন্টায় তুমি চাইলে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজের একটা পর্ব দেখতে পারো। আবার তুমি চাইলে আমাদের একটা ক্লাস করতে পারো ১ ঘন্টার, যার ফলে তুমি হয়তোবা আগামীকাল কিছু বেশি এক্সট্রা মার্কস পেতে পারো। তো তোমাকে ১ ঘন্টার জন্য যে কোনো একটা অপশন বেছে নিতে হবে। তুমি যদি একটা অপশন বেছে নাও, অন্য অপশনটা তোমাকে ছেড়ে দিতে হবে। এখন তুমি যদি আমাদের ক্লাসটা করো, তাহলে তোমাকে নেটফ্লিক্সের ওয়েব সিরিজের একটা পার্ট দেখা ছেড়ে দিতে হচ্ছে। অর্থাৎ তুমি যে একটা সুযোগ গ্রহণের জন্য আরেকটা সুযোগকে ত্যাগ করতেছো, এটাকে আমরা বলি সুযোগ ব্যয়। সো ফিনান্সের দৃষ্টিতে আমরা যখন বলি, তখন আমরা বলি একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য প্রকল্প থেকে যে আয়ের সুযোগ থাকে, সেটা ত্যাগ করাকে বলা হচ্ছে আমাদের ফিনান্সের সুযোগ ব্যয়। অর্থাৎ বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য বলতে আমরা কি বুঝি? অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে আমাদের হাতে এখন যে টাকাটা আছে, এটা দিয়ে আমি যে পরিমাণ কোয়ান্টিটিতে প্রোডাক্ট পারচেস করতে পারবো। আর সুদের হারের কারণে আমার এই বর্তমানের অর্থটা যে ভবিষ্যতে কোন ভ্যালুতে দাঁড়াবে, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য। যেমন আমাদের ৫০০ টাকা এখন ১ বছর পরে ৫৫০ টাকায় পরিণত হবে। এবার আসলে আমাদের কি টপিকস, বাট্টাকরণ এবং চক্রবৃদ্ধিকরণ। এই দুইটা থেকেও খুবই অহরহ কোশ্চেন আসে এবং সরাসরি বলে দেয় যে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া কি, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া কি। দেখো, বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। আবার খেয়াল করি, অর্থের বর্তমান মূল্য যখন নির্ণয় করি তখন সেটাকে আমরা বলি বাট্টা। আচ্ছা, বাট্টা মানে হচ্ছে ভাগ করা। আমরা যখন দেখো আমাদের সূত্রটা লিখি, পিভি ইকুয়ালস এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা যদি আমাদের বর্তমান মূল্যের সূত্র হয়, দেখো আমরা ভবিষ্যৎ মূল্যকে ইন্টারেস্ট রেট অর্থাৎ আয় দিয়ে আমরা ভাগ করতেছি, বাট্টা করতেছি। এই কারণে আমরা বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলি হচ্ছে বাট্টাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলি আমরা চক্রবৃদ্ধিকরণ। দেখো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের এফ বি ইকুয়ালস পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো আমরা সুদের হার দিয়ে কিন্তু গুণ করতেছি। এই কারণে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলি চক্রবৃদ্ধিকরণ বা গুণকরণ প্রক্রিয়া। সরল সুদ। আচ্ছা, সরল সুদ বলতে আমরা কি বুঝি এবং চক্রবৃদ্ধি সুদ বলতে কি বুঝি? সরল সুদ বিষয়টা অনেক প্লেন ভ্যানিলা, যে মূলধনের উপর শুধু যে সুদটা দেওয়া হয় অর্থাৎ আসলের উপর যে সুদ, সেটাকে আমরা বলি সরল সুদ। আর আসল এবং ইন্টারেস্ট দুইটার উপর মিলে যে সুদটা দেওয়া হয় সেটাকে বলি আমরা চক্রবৃদ্ধি সুদ। তো মোস্ট ফ্রিকুয়েন্ট কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদটাই বেশি ইউজ হয়, সরল সুদের ব্যবহার এখন খুব কম। তো চলো দেখি আমাদের বার্ষিক বৃত্তি। আচ্ছা, বৃত্তি তোমরা তো অনেকে স্কুল কলেজে বৃত্তি পেয়েছো, স্টাইপেন্ড, স্কলারশিপ। তো বৃত্তির ক্ষেত্রে আমরা কি কি বিষয় লক্ষ্য করি? দেখো, আমাদের দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে বৃত্তির জন্য। এক হচ্ছে আমাদের সময় ডিফারেন্স সেম, অর্থাৎ সময়ের ব্যবধান একই। আর দুই হচ্ছে আমাদের অর্থের পরিমাণ এক, অর্থাৎ অর্থের পরিমাণ একই।
তুমি যখন স্কুলে স্কলারশিপ পেয়েছো, দেখা গেল হয়তো বা তোমাকে প্রত্যেক মাসে 500 টাকা অথবা 1000 টাকা করে দেওয়া হতো। তো দেখো তোমাকে কিন্তু প্রত্যেক মাসের ব্যবধানে অর্থাৎ সময়ের ব্যবধান এক, আর তোমাকে যে অ্যামাউন্টটা দেওয়া হতো যে 500 টাকা অথবা 1000 টাকা, অর্থাৎ অর্থের পরিমাণ এটাও এক। সো বৃত্তির ক্ষেত্রে আমরা দুটো বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের অর্থের পরিমাণ এক এবং সময়ের ব্যবধান সেম। সো চলো আমাদের সাধারণ বৃত্তি এবং অগ্রদত্ত বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি এই দুইটার ডিফারেন্স কি। আচ্ছা, সাধারণ বৃত্তি বলতে আমরা হচ্ছে প্রত্যেকটা ইন্টারভালের শেষে যেটা, অর্থাৎ প্রত্যেক মাসের শেষে তুমি গিয়ে তোমার হচ্ছে স্টাইপেন্ড বা স্কলারশিপের অর্থ পাচ্ছ, এটাকে বলে হচ্ছে আমরা সাধারণ বৃত্তি। দেখো প্রতিটি মেয়াদের শেষে প্রদান করা হয়, অর্থাৎ তোমার প্রত্যেক মাসের শেষে তুমি যে বৃত্তিটা পাচ্ছ সেটাকে বলা হয় হচ্ছে সাধারণ বৃত্তি। কিন্তু এই কিস্তিটা যদি তোমার মেয়াদের শুরুতে পাওয়া হয় বা দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অগ্রেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। তাহলে খেয়াল করো, মেয়াদের শেষে যদি প্রদান করা হয় তাহলে সেটাকে আমরা বলি সাধারণ, আর মেয়াদের শুরুতে যদি প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানুইটি ডিউ বা অগ্রিম বার্ষিক বৃত্তি। এবার দেখো আমাদের বিধি 72, বিধি 69। আচ্ছা, বিধি 72 এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন মনে করো একেবারে ধরা বাঁধা ফিক্স, এটা আসবেই। অর্থাৎ 72কে তোমার যদি বছর দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার আসবে, আর 72কে যদি তুমি সুদের হার দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে তোমার মেয়াদকাল বের হবে। এটা কখন প্রযোজ্য হবে? যদি বলা থাকে অর্থ দ্বিগুণ হবে। খেয়াল করবে, যদি মাত্র অর্থ দ্বিগুণ হওয়ার শর্ত থাকে এবং বাৎসরিক একবারই চক্রবৃদ্ধি হয়, তখনই হচ্ছে আমাদের বিধি 72 কাজে আসবে। মনে করো তোমার 72কে আমরা ইন্টারেস্ট রেট 7.2, অর্থাৎ আমাকে ব্যাংক 7.2% হারে বার্ষিক সুদ দেবে। তাহলে আমি যদি 72কে 7.2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 10। এই 10টা কি? 10টা হচ্ছে আমার বছর বা মেয়াদকাল, কারণ আমি যেহেতু ইন্টারেস্ট রেট দিয়ে 72কে ভাগ করেছি। আবার এই 72কে যদি আমি মেয়াদকাল মনে করো 10 বছর দিয়ে ভাগ দিতাম তাহলে আমার আসতো 7.2, সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেট বা সুদের হার। তাহলে অর্থ দ্বিগুণ হওয়ার শর্তে, শর্তটা কি ভাইয়া? অর্থ দ্বিগুণ হতে হবে। সো অর্থ দ্বিগুণ হওয়ার যদি শর্ত থাকে তাহলে 72কে যদি আমি মেয়াদকাল দিয়ে ভাগ দিই তাহলে আমি সুদের হার পাবো, আর 72কে যদি আমি ইন্টারেস্ট রেট বা সুদের হার দিয়ে ভাগ দিই তাহলে আমি মেয়াদকাল পাবো। এবার হচ্ছে বিধি 69। বিধি 69-এর সূত্রটা কি? 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই এন অর আই, অর্থাৎ রুল 72-এর সাথে রুল 69-এর বিষয়টা মোটামুটি পুরাই সেম। আমি এখানে 72কে মেয়াদকাল অথবা হচ্ছে আমার সুদের হার দিয়ে ভাগ দিতাম, আর 69কে হচ্ছে আমি সেম কাজটাই করব, সাথে হচ্ছে আমার 0.35 যোগ করব। এখন 69 কখন অ্যাপ্লাই হবে? দেখো, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে, সরি অর্ধবার্ষিক বা কন্টিনিউয়াস চক্রবৃদ্ধি, অর্থাৎ বছরে যদি আমার একবার চক্রবৃদ্ধি হয় তখন আমি বিধি 72 ইউজ করতেছি। কিন্তু যদি আমার বছরে দুইবার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ ষান্মাসিক 6 মাসে একবার করে বছরে যদি আমি দুইবার টাকা পাই বা টাকা দিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার বিধি 69 বা রুল 69 ব্যবহৃত হয়। এবার দেখো আমাদের ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে প্রকৃতপক্ষে যে সুদ প্রদান করা হয় সেটাকে আমরা বলছি ইআইআর। আচ্ছা, আমাদের তো যখন কোথাও ইনভেস্ট করি, মনে করো তুমি ব্যাংকে 500 টাকা ইনভেস্ট করতেছো, তখন তোমাকে তো ব্যাংকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে তো তোমাকে বলেই দিচ্ছে যে তুমি 10% বা 9% আর 7.2% একটা ফিক্সড ইন্টারেস্ট রেট বলে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার যখন বার্ষিক চক্রবৃদ্ধি থাকে তখন তো সমস্যা নাই, আমি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। আর যখন আমার চক্রবৃদ্ধি মনে করো ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাধারণত মাসিক চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রকৃত যে সুদের হার আর যে আমি সিম্পল ইন্টারেস্ট রেট, এই দুইটার মধ্যে পার্থক্য থাকে। সাপোজ তোমার সিম্পল ইন্টারেস্টে 500 টাকায় তুমি 50 টাকা সুদ পাচ্ছ, কিন্তু যদি তোমার চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেহেতু আমি একই সাথে সুদ এবং আসলের উপর আমি ইন্টারেস্ট পাই, দেখা যাবে হয়তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে তুমি 55 টাকা সুদ পাচ্ছ। তাহলে এই যে একটা সুদের একটা ডিফারেন্স থাকে, অর্থাৎ ইন্টারেস্ট রেটেরও একটা এরকম ডিফারেন্স থাকে। সেই জন্য আমরা সেটাকে বলে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার, যেটা আমাকে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক্সগুলো দেখি। নামিক সুদের হার, এই যে দেখো, ঋণের দলিলে বা চুক্তিতে যে সুদের হার উল্লেখ থাকে, অর্থাৎ তুমি 500 টাকা ইনভেস্ট করতে গেলে ব্যাংকের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেখানে তোমাকে যেই হারটা উল্লেখ করা থাকে সেটাকে আমরা বলছি নামিক সুদের হার। আর অ্যাকচুয়ালি তুমি যে রেটটা পাচ্ছ, রেট অফ ইন্টারেস্ট, বিকজ অফ তোমার হচ্ছে
যে চক্রবৃদ্ধিকরণ একাধিকবার হচ্ছে বছরে। এই কারণে যে তুমি যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেটটা পাচ্ছ সেটাকে আমরা বলি কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ অর অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট। অসীম বৃত্তি, যে বৃত্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই অর্থাৎ আজীবনের জন্য চলতে থাকে। আচ্ছা, তুমি মনে করো তোমার একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছো, সেই প্রতিষ্ঠান তোমার শিক্ষা জীবন অথবা তোমার যাবৎ জীবনব্যাপী তোমাকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে বৃত্তি দেবে। অর্থাৎ তুমি যতদিন না পর্যন্ত রিটায়ার করছো অর্থাৎ মৃত্যুবরণ করছো সেই ততদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠান তোমাকে বৃত্তি দিয়ে যাবে 5,000 টাকা করে। এখন সে কেন দেবে? তুমি হয়তো তাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়েছো, মনে করো এককালীন তুমি তাকে 10 লাখ টাকা দিয়েছো এবং তুমি বলছো আমি যতদিন বেঁচে থাকবো আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিতে হবে, এরকম একটা কন্ট্রাক্টে গিয়েছো। সো এই বৃত্তির মেয়াদ, যার তো মেয়াদ নেই অর্থাৎ তুমি যতদিন বেঁচে আসো ততদিন তোমাকে এই বৃত্তি দেওয়া হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে অসীম বার্ষিক বৃত্তি বা যা আজীবন ধরে চলতে থাকে, অসীম বৃত্তি বা পারপিচুয়েটি। এবার দেখো আমাদের সুদের হার এবং বর্তমান মূল্যের মধ্যে সম্পর্কটা কেমন। সুদের হার বাড়লে বর্তমান মূল্য কমে অর্থাৎ বিপরীত সম্পর্ক। দেখেছো আমরা যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করেছি তখন হচ্ছে আমরা এফবিকে 1+i অর্থাৎ সুদের হার দিয়ে আমরা ভাগ করেছি। যেহেতু আমরা ফিউচার ভ্যালুকে ভাগ করতেছি বর্তমান মূল্য বের করার জন্য, সেই কারণে আমাদের হচ্ছে একটা ঋণাত্মক বা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সুদের হার বাড়লে বর্তমান মূল্য কমে যায় এবং এদের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে যতবার সুদ গণনা করা হয়, যেমন অর্ধবার্ষিক, মাসিক হলে 12। অর্থাৎ আমার বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয় তাহলে তো আমরা একই লিখি, আর যদি আমার হচ্ছে একাধিকবার হয়ে যায় যে বছরে হয়তো বা 2বার 3বার অথবা 4বার চক্রবৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে আমরা এম ইউজ করি। আমাদের সূত্রে দেখো যে আমার এন এর সাথে এখানে হচ্ছে একটা এম গুণ করি আর নিচে আইকে হচ্ছে আমরা এম দিয়ে ডিভাইড করি। এই এমটা হচ্ছে কতবার চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণের সংখ্যা আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? এম দিয়ে। এবার হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি বলতে বোঝায় হচ্ছে আমাদের অর্থের পারচেসিং পাওয়ার কমে যাওয়া। অর্থাৎ যে 1 টাকা দিয়ে আমরা 4টা চকলেট পেতাম সেই 1 টাকা দিয়ে আমি একটা চকলেট এখন পাচ্ছি না, তো এটাকে আমরা বলি হচ্ছে মুদ্রাস্ফীতি। চলো দেখি প্রিভিয়াস ইয়ার এই অধ্যায় থেকে আমাদের কি কোশ্চেন আসে। দেখো 10% সুদে কত বছরে টাকা দ্বিগুণ হবে। দেখো সুদের হার দেওয়া আছে কত বছর এটা আমার চাইছে, আর বলেছে আমার টাকা দ্বিগুণ। তো টাকা যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে বিধি 72, একটা বিধি 69। এখন আমি কোনটা ইউজ করব? আমি কত বছর বলেছে, আমাকে কি বলে দিচ্ছে যে বছরে 2বার চক্রবৃদ্ধিকরণ হবে? না, বলে নাই। তাহলে আমাকে ধরে নিতে হবে আমার বছরে 1বার চক্রবৃদ্ধিকরণ হবে। তাহলে টাকা দ্বিগুণ হওয়ার শর্তে বছরে যেহেতু 1বার চক্রবৃদ্ধিকরণ, তাহলে হচ্ছে আমাকে বিধি 72 বা রুল 722-তে যেতে হবে। তাহলে রুল 722 অনুযায়ী আমরা 72কে যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে আমরা মেয়াদকাল পাই, আর 72কে যদি আমি বছর দিয়ে ভাগ করি তাহলে আমরা সুদের হার পাই। আমাকে এখানে সুদের হার বের করতে বলছে এবং আমাকে এখানে সুদ বলে দিয়েছে যে 10%, আমাকে মেয়াদকাল বের করতে হবে। তাহলে 72কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 10%, আচ্ছা এখানে কিন্তু ডাইরেক্ট সংখ্যাটা যাবে 10% অর্থাৎ 0.10 হবে না, আমাকে সরাসরি সংখ্যাটা ফিগার যেটা থাকবে সেটা দিতে হবে। তাহলে আমাকে 72 যদি 10 দিয়ে ভাগ করি 7.2 বছর। যেহেতু আমাকে প্রশ্নে সুদের হার দিয়ে দিয়েছিল এবং আমাকে বলেছে কত বছরে, অর্থাৎ আমাকে বের করতে বলেছে মেয়াদকাল, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 72কে আমরা সুদের হার দিয়ে ভাগ করে আমরা মেয়াদকাল কত পেলাম? 7.2 বছর। আমার 7.2 কত আছে? খ নাম্বারে 7.2 বছর। সেভাবে দেখবে আমাদের শিট যখন তুমি ফলো করবে, আমাদের শিটে হচ্ছে আমরা চ্যাপ্টারের শেষে 15টা এমসিকিউ দিয়েছি, প্রত্যেকটার নিচে ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের ক্লাস না করলেও তুমি যদি আমাদের শিটটা প্রপারলি পড়ো তাহলেও দেখবে তুমি এই অধ্যায় থেকে যে কোশ্চেনই আসুক সব সহজে সলভ করতে পারবে। So that's all for this chapter. Thank you everyone. Assalamu alaikum.